আলমারি থেকে এতগুলো টাকা চুরি হয়েছে, অথচ আলমারির লকও ভাঙেনি আর চাবিও যেখানে থাকার সেখানেই রয়েছে। তাহলে তো ওনার সন্দেহটাই ঠিক, চুরিটাই বাড়িরই কেউ করেছে। এটা নতুন কথা কি? এটা তো আমরা অলরেডি জানি, কিন্তু কে চোর সেটা জানার জন্যই তো আপনাকে এখানে ডাকা। হ্যাঁ নিশ্চয়ই, সেক্ষেত্রে তো আমাদের সমস্ত বাড়িটাই সার্চ করতে হবে। সার্চ করে পাওয়া গেলে ভালো, না পাওয়া গেলে কিন্তু আমি সবাইকে জেরা করব। আর আপনাদের সবাইকে বলছি, আপনারা কিন্তু বাড়ি ছেড়ে কেউ যাবেন না। ও বাবা, তাহলে তো আমার এখানে থাকার কোনো মানেই হয় না। মানে আমি তো এখানে থাকি না, আলাদা কোনো ঘরও নেই যে সার্চ করবেন। অফিসার আপনি প্লিজ আমায় সার্চ করিন, মানে বডি সার্চ করে ফেলুন, আমি অনেক কাজ ফেলে এসেছি প্লিজ। দেখো রেয়াংশ, আমরা সবাই জানি তুমি খুব ব্যস্ত, তোমার ব্যবসা নিয়ে তুমি খুব ব্যস্ত, তোমার হাতে সময় নেই। কিন্তু তুমি যদি ওনার সাথে সহযোগিতা না করো তাহলে এটা ধরেই নেবে সবাই যে টাকাটা তুমি সরিয়েছো। আজব ব্যাপার তো। ওকে ফাইন, যা বলবেন ম্যাডাম। আপনি আপনি কে? আপনি কি এই বাড়ির কেউ? না, আমি এখানে ইনভাইটেড ছিলাম কালকে। আমি ওনাদের অফিসের একজন এমপ্লয়ি। আই সি। আচ্ছা, কাল উদয়নবাবু যখন টাকার ব্যাগটা নিয়ে ওপরে গেলেন তখন আপনি কি করছিলেন, কোথায় ছিলেন? আমি তো এখানেই ছিলাম, এই তো এখানে সবাই ডান্স করছিল আর আমিও। তার মানে আপনি বলছেন যতক্ষণ পার্টি চলেছিল ততক্ষণ আপনি এখানেই ছিলেন, মানে এই ঘরেই ছিলেন, তাই তো? না না, ও তো গেছিল, গেল না, ওই যে শাড়ি চেঞ্জ করতে উপরে গেল তো তখন। এই একদম বাজে কথা বলবে না, সেটা রঘু কাকা আসার আগে। ইন্সপেক্টর সোহাগ সারাক্ষণ আমাদের সাথেই ছিল। দাদা বল না প্লিজ। হ্যাঁ ঋষি ঠিকই বলছে, আমরা কিন্তু ওনাকে একবারও পার্টি ছেড়ে কোথাও যেতে দেখিনি। ও বাবা, সে কি শুরু করেছে এগুলো? মানে সোহাগকে গার্ড করার জন্য একেবারে লাফিয়ে পড়ছে। ঠিক আছে, কিন্তু আমি যতক্ষণ ইনভেস্টিগেট করব আপনারা কিন্তু কেউ এই বাড়ি থেকে কোথাও যাবেন না, ঠিক আছে? আপনি আপনি কি? আমার ভাইয়ের স্ত্রী, কিছুদিন হলো এখানেই থাকছে। আমি কিন্তু সবার ঘরই সার্চ করব। চলুন আপনার ঘর থেকে শুরু করা যাক। সবার ঘরই তো সার্চ করা হয়ে গেছে, শুধু রাইমাদের ঘরটা বাকি আছে। আসুন অফিসার, আমি নিয়ে যাচ্ছি। রাইমা, অনেকক্ষণ হয়ে গেল জামাই দাদাকে দেখিনি। জামাই দাদা কোথায় গো? সকাল থেকে তো তাকে দেখতে পাইনি। বড় বৌদি, তুমি তো জানো ও অনেকদিন ধরে চেষ্টা করছিল না একটা চাকরির, তাই আজ সকাল সকাল বেরিয়েছে চাকরির ইন্টারভিউ দিতে। কোনো অসুবিধা নেই অফিসার, আপনি আমার সঙ্গে আসতে পারেন। ঋষি, আমার খুব খারাপ লাগছে যে এতগুলো টাকা তোমাদের বাড়ি থেকে চুরি হয়ে গেল, কিন্তু বিলিভ মি ঋষি, আমার কিন্তু এর মধ্যে কোনো ইনভলভমেন্ট ছিল না। সোহাগ প্লিজ প্লিজ ডোন্ট এম্বারাস মি। আমি জানি সেটা আমাকে তোমায় এক্সপ্লেন করতে হবে না, এটা জাস্ট একটা ফর্মালিটি। তুমি তো দেখছো যে আমাদের প্রত্যেকের ঘরই সার্চ হচ্ছে, প্লিজ। আসলে কি বলো তো সোহাগ, মানুষ নামের এই প্রাণীটা না খুব কমপ্লিকেটেড। মানুষের মনে এক থাকে আর মুখে আবার আর এক কথা থাকে, তাই না ঋষি? বোঝা যায় না মানুষকে দেখলে আসলে যে তার ভেতরটা কি।
এক্সকিউজ মি, এখন কিন্তু তোমার জ্ঞান দেওয়ার সময় এই বাজে কথাগুলো প্লিজ বলো। গডস কে আমি কোনো বাজে কথা বলছি না। দেখেছো তো তুহিনকে, সব দরকারি কাগজপত্র তাড়াহুড়ো করে ছড়িয়ে রেখে চলে গেছে। আচ্ছা রাইমা, একটা তো ব্যাগের মধ্যে রাখা যায় এগুলো। আরে বড় বৌদি, সব ব্যাগেই রাখা ছিল, কিন্তু ব্যাগটাও তো এখন দেখতে পাচ্ছি না কোথায় গেল। না স্যার, বলছি এখানে তো কিছু পাওয়া গেল না আব্বা, তাহলে বসার ঘরে যাওয়া যায় নাকি? আসুন। সব গাড়ি তো সার্চ করা হয়ে গেল, স্টোর রুমটাও দেখে পেলাম, কোথাও কোনো ক্লু পেলাম না। আচ্ছা, আপনার বাড়িতে সিসিটিভি আছে না? তার ফুটেজ দেখলেই তো বোঝা যাবে। মানে অতগুলো টাকা নিয়ে যে বাড়ি থেকে বেরোলো, এটা তো ফুটেজ দেখলেই দেখা যাবে। আচ্ছা, একটা কাজ করছি, আমি সিকিউরিটিকে বলছি কালকের পার্টির পুরো ফুটেজটা আমার ফোনে পাঠাতে। সবাই তো দেখছি পার্টি থেকে খালি হাতেই বেরিয়েছে। মা গো মা, তুমি আমায় বাঁচিয়ে দিলে। ভাগ্যিস সিসিটিভি ফুটেজটা ছিল, তো এরা আমাকে চোরের অপবাদ দিত আবার। অফিসার, দেখি তো পেলেন না, আগে না পরে আমি কোনো টাকা নিয়ে বেরোইনি, আমি নিরপরাধ। অবাক কাণ্ড, কেউ টাকার ব্যাগ নিয়ে বেরোয়নি, অথচ টাকাটা গেল কোথায়? কর্পূরের মতো কি উবে গেল নাকি? আমি বুঝতে পারছি আপনি খুব টেনশনে আছেন, আপনি চিন্তা করবেন না, আমি তো সব দেখে গেলাম আজকে। আমায় একটু সময় দিন, আমি আজকে আসি, আমি আপনাদের আপডেট দিতে থাকবো। ওকে, থ্যাংক ইউ। চলো। ধুর ধুর ধুর, ভাল লাগছে না। এ সারাদিন ধরে চুরি, এই ওই তাই, দিনটা পুরো একদম বরবাদ হয়ে যাচ্ছে। আচ্ছা অগ্নিদেব, মানুষ চুরি করে কেন? আমার বউ একটা খুব ভালো প্রশ্ন করেছে, খুব ভালো প্রশ্ন, কিন্তু দার্শনিক প্রশ্ন। এটার উত্তর এক কথায় দেওয়া তো কঠিন, তো আমি যেটুকু বুঝি সেটুকু বলছি যে ধরো অনেক মানুষের কাছে সবকিছু আছে, হ্যাঁ, কিন্তু তা সত্ত্বেও তারা চুরি করে। মানে খুব সাধারণ কোনো ছোটখাটো জিনিস চুরি করতে পারে, মানে তার কাছে সবকিছু রয়েছে, তার কোনো অভাব নেই, কোনো সমস্যা নেই জীবনে, তার খাওয়া পড়ার অভাব নেই, কিন্তু তাও চুরি করাটা তার স্বভাব। চুরি করাটা তাকে আনন্দ দেয়। মানে হতে পারে ধরো একটা পেন্সিল চুরি করলো, হ্যাঁ, কিংবা একটা পেন, মানে তাকে কিছু না কিছুটা চুরি করতেই হবে। মনস্তত্ত্বের ভাষায় এটা একটা রোগ, এটার নাম ক্লেপ্টোমেনিয়া। এটা একটা রোগ, ওই চুরিটা তাকে করতে হয়, বুঝলে, নাহলে সে শান্তি পাবে না। কিন্তু এইটা তো রোগের কথা গেল, মনস্তত্ত্বের কথা গেল। এর বাইরেও যে চুরিটা ইন জেনারেল হয়, মানে আমাদের বাড়িতে যে চুরিটা হয়েছে, সেই চুরিটার কারণ বোধ হয় অভাব। কারণ মানুষ কেউ তো চোর ডাকাত হয়ে জন্মাচ্ছে না। মানুষ চায় ভালো থাকতে, নিজের পরিবারকে ভালো রাখতে, কিন্তু পেরে ওঠে না। সবার কাছে সামর্থ্য থাকে না, খাওয়া পড়ার টাকাটুকুও থাকে না নিজের পরিবারকে খাওয়ানো। তখন সে ওই সিচুয়েশনে পড়ে টাকার জন্য, একটু ভালোভাবে বাঁচার জন্য, একটু ভালোভাবে থাকার জন্য চুরি কিংবা ডাকাতিটা করছে। আমি বলছি না যে যেসব অভাবী মানুষ রয়েছে তারা সবাই চোর ডাকাত হয়ে যাচ্ছে, কিন্তু তাদের চুজ করতে হয় যে সে কোন পথটা নেবে নিজের পরিবারকে একটু ভালোভাবে বাঁচতে দেওয়ার জন্য। চুরি ডাকাতির পথ নাকি সব পথে সে বাঁচবে? দেখো, কেউ অপরাধী হয়ে জন্মায় না, পরিস্থিতি অপরাধী তৈরি করে। তুমি কি বলতে চাইছো? মানে তুমি এটাকে সমর্থন করছো, যে চুরি করেছে সে শাস্তি পাবে না? না না, আমি একদম সমর্থন করছি না আলো, আমি কোনোভাবেই সমর্থন করছি না। আমি শুধু বলতে চাইছি আলো, অপরাধ এবং অপরাধী এই দুটোই কিন্তু একটা পরিস্থিতি নির্ভর ব্যাপার। কেউ তো অপরাধী হয়ে জন্মাচ্ছে না, পরিস্থিতি তাকে বাধ্য করছে চুরি বা ডাকাতির মতো পথ বেছে নিতে তার সিচুয়েশনের জন্য। ব্যতিক্রম আছে, আমি জানি, ওই যেরকম আমি মনস্তত্ত্বের কথাটা বললাম, কিন্তু ঘটনা এটাই যে অপরাধ
আর অপরাধী দুটোই পরিস্থিতি নির্ভর। না, আমি কিন্তু একটা বিষয় বুঝতেই পারছি না। পুলিশ তো সারা বাড়ি সার্চ করলো, সবাইকে ইন্টারোগেট করলো, অথচ চুরিটা কে করেছে সেই হদিশটাই পেল না। আর কি করেই বা চুরিটা হলো? বাবা, আমার মনে হচ্ছে চুরিটা বাইরের কেউ নয়, বাড়ির কেউ করেছে। হ্যাঁ, আবার সেই এক কথা, এই একই রেকর্ড তুমি বাজিয়েই চলেছ। কিন্তু চুরিটা কে করেছে আমি তো সেটাই জানতে চাইছি। দেখো, আমার কিন্তু একটা সন্দেহ হচ্ছে, সবাইকেই বলছি। এই কাজটা তো মানে চুরিটা বেবিও করে থাকতে পারবে, ওর তো আগে হিস্ট্রি আছে, তাই না? এটাই তো আমি প্রথম থেকে বলে আসছি যে ওর হিস্ট্রিটা তো আমরা সবাই জানি। হতেই পারে যে এতগুলো টাকা দেখে লোক সামলাতে পারেনি। বেবি অনেক ঘর থেকে কিছু পাওয়া যায়নি, তো ওদের নিয়ে কথা বলুন। রাইমা, জামাই দাদা এলো না খেতে? খাবে না মানে? এখনো কি কাজ থেকে ফেরেনি? शैतान का नाम लिया और शैतान हाजिर है। ফিরতে এত দেরি হলো যে? আর বলো না বৌদি, বন্ধু বান্ধবের পাল্লায় পড়লাম, ব্যাস আটকে গেলাম, তাই দেরি হয়ে গেল। তোমার আর কাজ কি? বন্ধু বান্ধবের সঙ্গে ফুর্তি করে যখন খুশি বাড়ি ফিরলেই হলো, কোনো ভাবনা নেই, চিন্তা নেই। যে বাড়িতে থাকছো, খাচ্ছ, সেই বাড়ির প্রতি তোমার কোনো দায়িত্ব নেই। গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছ, যত সব অপদার্থ। বাড়িতে এত বড় একটা চুরি হয়ে গেল, তোমার কোনো হেলদোল নেই না? জামাই দাদা খাবে তো, খেতে বসুন। না, আমি সেটাই বলতে এলাম, আজকে আমি খাবো না। খাবে না কেন? মানে ওই বললাম না, বন্ধু বান্ধবের সাথে দেখা হলো, কিছুতেই ছাড়লো না, টেনে নিয়ে গিয়ে রেস্টুরেন্টে নিয়ে গেল, খাওয়ালো দাওয়ালো, মানে বলতে গেলে আমি একেবারে গলা অব্দি খেয়ে এসেছি আজকে। কার সাথে দেখা হয়েছিল গো? কার সাথে মানে ওকে তুমি ঠিক চিনবে না রাইমা। বলছি কি, আমার না ভীষণ ঘুম পাচ্ছে বৌদি, আমি যাই, আমি গিয়ে শুয়ে পড়ি। হ্যাঁ, তোমরা সবাই খাওয়া দাওয়া করো, আমি চললাম। জামাই দাদা বলছি, এই জুতোটা নতুন কেনা হয়েছে বুঝি? হ্যাঁ, জুতোটা নতুন। জিজ্ঞেস করলে যখন বলি, আসলে আমার এক বন্ধু রেসটেস খেলে আর কি, আমার তো ফাটা কপাল, আমি জীবনে জিততে পারি না। ওই রেসের ব্যাপারে আমি ওকে একটা টিপস দিয়েছিলাম, আর ও ভাইটা কি করে জিতে গেছে। পকেট গরম হয়েছে, ভালোই টাকা করিয়ে এসছে, তো ও আমায় বললো যে তোকে একটা ট্রিট দিই, চল তোকে রেস্টুরেন্টে খাওয়াবো। তো খাওয়ালো, বললামই তোমাকে। তো ফেরার সময় হঠাৎ করে আমার চটিটা পট করে ছিঁড়ে গেছে। তো আমি মুচি খুঁজছি যে চটিটা একটু সারিয়ে টারিয়ে নেবো আর কি। তো ও তখন বললো, দূর, তুই আবার সেলাই করা জুতো পরবি কেন, তুই আমার সঙ্গে জুতোর দোকানে চল, তোকে একটা নতুন জুতো কিনে দিই, আমার তরফ থেকে এটা গিফট। ব্যাস, এই জুতোটা। বৌদি, আমার ভীষণ ঘুম পাচ্ছে, আমি যাই, তুই শুয়ে পড়ি, বুঝলে? তুমি তো জানোই পেটে খাবার পড়লে আমাকে শুতেই হবে। এনিওয়ে, সবাই খাওয়া দাওয়া করো, আমি চললাম, গুড নাইট। ওঠো, কিছু একটা পড়ার আওয়াজ শুনলাম আমি, বোধহয় চোর এসেছে বাড়িতে, ওঠো না। আলো, ঘুমোতে দাও, ডিস্টার্ব করো না।
আরে শোনো, আমি বলছি বাড়িতে চোর ঢুকেছে, নিচে যেতে হবে আমাকে, একটু চলো না আমার সাথে। কোনো চোর ঢুকেনি, তোমার মাথায় খালি গোয়েন্দাগিরি ঘুরছে, গোয়েন্দাগিরি ভূত চেপেছে, কিছু নয়। আমি স্পষ্ট শুনলাম কিছু একটা পড়েছে। স্বপ্নে স্বপ্নে পড়েছে। তুমি গোয়েন্দা গল্প পড়বে আর মাথার ভেতর ঘুরবে আলো গোয়েন্দা রুদ্র অ্যাসিস্ট্যান্ট। ধুর, তোমাকে বলে না কোনো লাভ হবে না। আমি নিচে একবার যাই, নিজে গিয়ে দেখি, মনে একটু শান্তি হবে। এটা এখানে কি করে পড়লো? হ্যাঁ, তার মানে আমার সন্দেহটা ঠিক, কেউ এসেছিল এখানে। তো অন্ধকার না, আমি আলোটা জ্বালাবো না, টর্চটা দিয়ে দেখি। বালিতে জুতোর ছাপ, আমার সন্দেহটাই ঠিক, বাইরে থেকে কেউ এসেছে এখানে, কেউ বাড়ির ভেতর ঢুকেছে। কি করে সম্ভব? বাইরে তো কিন্তু সে গেল কোন দিকে? জুতোর ছাপটা তো এদিকেই, মানে এদিকে গেছে। কি হলো? জুতোর ছাপটা তো এইখানে অব্দি, দেখে তো মনে হচ্ছে এদিকেই এসেছে, গেল কোথায়? জুতোর দাগ যখন আছে তখন নিশ্চয়ই কেউ আছে এখানে, আমি ভুল দেখিনি, কিন্তু সে গেল কোথায়? জুতোটা নতুন কেনা হয়েছে বুঝি? এইটা এখনো কাউকে দেখায়নি, কারণ সন্দেহের বশে কাউকে কিছু বলাটা ঠিক না। আর একটু দেখি এই ঘরে কিছু সূত্র পাওয়া যায় কিনা। এত কাগজ এভাবে ছড়িয়ে রাখা কেন? মনে হচ্ছে খুব তাড়াহুড়ো করে কেউ কিছু রেখেছে।
এরকম পাথরই তো ব্যাগটার মধ্যে ছিল, বাবা যেটা নিয়ে এলো আমাদের কাছে। এটা কি? এরকম পালক লেগে আছে চিনি, আমার আর জামাই দাদার মুখোশে তো এই ধরনের পালকই ছিল। মাস্কের ছেঁড়া পালকের অংশটাই তো এটা, তার মানে এই মাস্কের পালকটা ব্যাগের জিনিস সাথে কোনোভাবে আটকে গেছিল, এই জন্যই খানিকটা ছিঁড়ে গেছে। তার মানে তো এবার সন্দেহটা পাকা হয়ে গেল। একবার জামাই দাদার ঘরে গিয়ে দেখি। তো রাতে ওদের ডাকাডাকি করা কি ঠিক হবে? ওমা, দরজাটা ভেজানো ছিল, বন্ধ ছিল না। জামাই দাদা রাইমা দুজনেই তো ঘরে আছে, তাহলে বাইরে কাকে দেখলাম আমি? অদ্ভুত তো, ঘরের দরজা বন্ধ না করে এভাবে ঘুমিয়ে পড়েছে। এরকম তো আগে কখনো করেনি। আজ হঠাৎ দরজাটা খোলা রেখে ঘুমোচ্ছে কেন? কার একটা পায়ের শব্দ।